আমরা ইতিপূর্বে হচ্ছে বিশ্ব সভ্যতার ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। আমরা বাংলাদেশ এবং তাদের শিল্পী ও শিল্পকর্ম নিয়ে মোটামুটি একটা আলোচনা করেছি। আরেকটা করেছি হচ্ছে যে শিল্পকর্মের করণ ও কৌশল, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছি। আপনারা সবাই হয়তো ক্লাসগুলো করেছেন, যারা করেন নাই তারা অতি সত্বর ইউটিউবে আছে না ক্লাসগুলো, সব দেয়া ইউটিউবে ক্লাসগুলো দেয়া আছে, আপনারা একটু কাইন্ডলি একটু দেখে নেবেন, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ সব সাজেশন গুলা দেওয়া হচ্ছে এবং সেগুলো সম্পর্কে মানে মোটামুটি একটা বিস্তর আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 12,112 রিভিউ ক্লাসটা করব, বাংলাদেশের শিল্পকলা। এখন বাংলাদেশের শিল্পকলা কি বা কিভাবে কি করতে হবে না করতে হবে, এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলা আহ থাকবে না তখনই যদি আপনারা শীটটা একটু ভালো করে দেখেন। এখানে কিছু রিভিউ প্রশ্ন এবং উত্তর দেয়া থাকে। এটি কি ম্যাম আপনার ওই শীটটাই 12,112 প্রশ্ন? দেখি প্রশ্ন এবং তার উত্তর, তাই তো? এই শীটটা কি সবার কাছে আছে? ওকে, তাহলে এটা থাক। আচ্ছা দেখেন, আমাদের আসলে বাংলাদেশের শিল্পকলা মানেটা কি? বাংলাদেশের শিল্পকলা মানেটা হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের কালচার, আমাদের আহ সবকিছুরই মোটামুটি একটা ব্যালেন্সিং যে ব্যাপারগুলা, সেটাই কিন্তু আমরা বাংলাদেশের শিল্পের সংস্কৃতি এবং কালচারের মধ্যে ফেলবো। যেমন আমরা ধরে নিতে পারি যে আসলে মূল প্রেক্ষাপটটা যদি আমরা চিন্তা করি তাহলে কি কি আসতেছে এখানে, সেক্ষেত্রে যদি সংস্কৃতি ধরি, অবশ্যই সবার আগে হচ্ছে আমাদের কালচারাল কি কি আছে সেটা আমরা ভাববো। সেখানে হয়তো আছে আমাদের স্থাপনা, যদি আমরা ভাবি সেখানে আছে হচ্ছে সম্পুর বিহার, পাহাড়পুর, ময়নামতি, তারপরে আপনার মহস্থান, তাই না? এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে টুকটুক করে দেখে নিতে হবে। এখন এখান থেকে প্রশ্ন হতে পারে এইভাবে, সাধারণত ব্রড কোশ্চিন গুলা এখান থেকে খুব কম হয়, আবার হলেও দেখা যাচ্ছে সেটা 10 মার্কের জন্য থাকে। এখন 10 মার্কের জন্য অবশ্যই আপনাকে 2 বা 2.5 পেজ তো লিখতেই হবে। 2 বা 2.5 পেজ যদি আমরা না লিখতে পারি তাহলে কিন্তু 10 মার্ক কাউন্ট হবে না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে সাধারণত টিকা অথবা 5 মার্ক বা 3 মার্কের জন্য এটা প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। তো সেখানে যে কিভাবে আসতে পারে যে একটু ধারণা দিই আপনাদেরকে। যেমন মহাস্থান কি, কোথায় অবস্থিত, মহাস্থানের মূল প্রেক্ষাপট নিয়ে আলোচনা করো বা মহাস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তাহলে আমরা সর্বপ্রথম লিখবো যে মহাস্থান হচ্ছে বগুড়া জেলার অমুক জায়গায় অবস্থিত। মহাস্থান হচ্ছে খুবই প্রাচীন একটা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক, তাই কিনা? এই সংস্কৃতির ধারক ও বাহক আনুমানিক এত থেকে এত খ্রিস্টাব্দ বা এই সময়কাল ধরে চলে আসছে। এইখানে মূলত প্রাচীন যে সময়কাল ছিল সেখানে এই কার্যকলাপ অনুষ্ঠিত হতো, তাই কিনা? তো এই জিনিসগুলা আমরা মোটামুটি একটু প্রেক্ষাপটটা জানবো, সালটা জানবো, ওখানে কি কি নিদর্শন গুলো আছে সেটা জানবো, ওখানে বিখ্যাত ব্যক্তিবর্গের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো সেটাও জানবো। জেনে একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা করব যদি ঠিক আকারে আসে, আর যদি রচনামূলক ক্ষেত্রে আসে সেটা একটু বিস্তারিত আলোচনা করব। অনুরূপ ভাবে পাহাড়পুর সেম, শালবন বিহার, ময়নামতি, এগুলো তো কুমিল্লা, তাই না? এগুলো সম্পর্কে একটু জানবেন। এই তো গেল হচ্ছে ময়নামতি, শালবন বিহার। আপনারা এগুলো একটু একটু লিখে নেবেন প্লিজ, হ্যাঁ? আমি যেগুলো যেগুলো বলছি একটু লিখে রাখবেন, কারণ মোটামুটি একটা ফাইনালি আপনাদেরকে একটা ধারণা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। একটু লিখবেন মহাস্থান, ময়নামতি, পাহাড়পুর, শালবন বিহার। সবাই একটু লিখবেন প্লিজ। বাচ্চাটাকে একটু ছেড়ে দেন ম্যাম, এখানে পাশে বসায় দেন। হ্যাঁ,
যারা অনলাইনে আছেন লিখতেছেন। পাহাড়পুর, ময়নামতি। জি, থ্যাংক ইউ। পাহাড়পুর, ময়নামতি, মহস্থান, বাঘা মসজিদ, বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, ঢাকার আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল আছে না? আহসান মঞ্জিল একটা। আচ্ছা, আমাদের কেন্দ্রীয় জাদুঘরের নাম কি ম্যাম বলতে পারবেন কেউ? মসজিদ, মসজিদ ৬০ গম্বুজ মসজিদ আর হচ্ছে বাঘা মসজিদ। পুঠিয়া রাজবাড়ি বা হচ্ছে আপনার যে নাটোরের উত্তরা গণভবন বা অন্যান্য যেগুলো আছে, এগুলো অতটা পরীক্ষাতে সাধারণত আসে না, যেহেতু এগুলো আঞ্চলিক ক্ষেত্রেই বেশি প্রাধান্য দেয়। তো কিন্তু আমাদের সামগ্রিক ভাবে যে বিষয়গুলো থাকবে সেটা একটু ইয়ে করবেন। বরেন্দ্র মিউজিয়াম। বরেন্দ্র মিউজিয়াম কোথায়? রাজশাহীতে। রাজশাহীতে বাংলাদেশের প্রথম এবং উপমহাদেশের মধ্যে বিখ্যাত একটা মিউজিয়াম হচ্ছে বরেন্দ্র মিউজিয়াম, যেখানে ৩০০০-৪০০০ খ্রিস্টপূর্বের ইতিহাস লিপিবদ্ধ আছে। আচ্ছা, আর হচ্ছে নেটের সমস্যা হচ্ছে আজকে অবশ্য বৃষ্টি তো আজকে বেঁধে যাচ্ছে। আমিও শুনতে ওদের কথা একটু কষ্ট হচ্ছে, বেঁধে যাচ্ছে। লাগবে না? ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, মোটামুটি আচ্ছা দুই একটা হচ্ছে, আর দুই একটা বলেন তো ম্যাম যদি মনে থাকে, বা যারা অনলাইনে আছেন তারা দুই একটা একটু বলেন তো একটু প্লিজ। আপনার আরো দুই একটা আছে, বইয়ে পাচ্ছি না। গতবার একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে উম, নরসিংদীতে না কোথায় যেন একটা কি যেন বটতলা, ওয়ারিশ্বর বটতলা, ওয়ারিশ্বর বটতলা। হ্যাঁ, ওটা ওটা ওখানে একটা প্রাচীন নিদর্শন আছে, বুঝছেন? ওয়ারি বটতলা, ওয়ারিশ্বর বটতলা। দিছে ওয়ারি বটেশ্বর, ওটার নাম ওয়ারি বটেশ্বর। কোথায় এবং এর প্রেক্ষাপটটা কি, এত ডিটেলস লেখার দরকার নেই, শুধু লিখেন ওয়ারি বটেশ্বর। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমি একটু বলি। আমাদের যে প্রাচীন নামগুলো আছে ওখানে শুধু লিখবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন নাম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন নাম। মোটামুটি ধারণা নেবেন যে এগুলো একটা ফাইনালি একটা আপনাদেরকে একটু কাউন্ট ডাউন দিচ্ছি, যে এগুলোর মধ্যে থেকে আশা করছি পেয়ে যাবেন সব। জি। আচ্ছা, এবার একটু বইয়ে হাত দেবে। এখানে তো সব অ্যাডজাস্ট আছে। এখানে মানে পরের যে সেমিস্টার, সেখানকারও কিছু প্রশ্ন আছে এর মধ্যে, অনেকই আছে। আচ্ছা, সে বাংলাদেশের প্রাচীন যে নামগুলা সেটা দু একটু বলতে পারবেন? না ম্যাম, এটা না। সেটা হচ্ছে যে আপনার যেমন আহ উত্তরবঙ্গের নাম কি বরেন্দ্র অঞ্চল ধরে, তাই না? বরেন্দ্র ভূমি ধরে, তারপরে আপনার হচ্ছে যে নারিকেল তট, তারপরে এই যে বরিশালের কিছু নাম থাকবে, আপনার কুমিল্লার নাম থাকবে। এরকম দেখবেন যে অনেকগুলো নাম আছে বাংলাদেশের পুরাতন যে বিভিন্ন অঞ্চল থাকে না। ঢাকার নাম কি? জাহাঙ্গীরনগর।
এরকম যে নামগুলো থাকবে এই ধরনের কিছু প্রশ্ন আসলেও আসতে পারে। এই জন্য এটা আমি লিখলাম যে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রাচীন নাম। আচ্ছা, তারপরে যাই। এবার এখান থেকে আমরা হচ্ছে সরাসরি একটু শীতের দিকে যাই। এটা হচ্ছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, সোনারগাঁ। তারপরে হচ্ছে সংস্কৃতির সংজ্ঞা দাও। সংস্কৃতির সংজ্ঞা সবাই হয়তো পারবেন। সংস্কৃতির প্রতিশব্দ হলো কালচার। লোক সমাজে প্রচলিত রীতিনীতি আচার আচরণ যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে, এই প্রবহমান জীবনধারাকে সংস্কৃতি বলে। মহাস্থান ময়নামতি আচ্ছা গেল, পাহাড়পুর গেল। স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? সাভার ধামরাই। এর নকশা করেন মইনুল আহসান, একটু মনে রাখবেন। শিল্প কি? বাংলাদেশের দুজন শিল্পীর নাম। লোকশিল্প এগুলো মোটামুটি পারবেন। আমি শুধু ইম্পর্টেন্ট এগুলো আপনাদেরকে এখান থেকে হচ্ছে বলে দিচ্ছি। এই যে লোকশিল্প কারুশিল্প দুইটাই লিখবে না? আলতামিরা গুহা এটা দরকার নাই। স্টোন হেঞ্জ এটা তো সেই বিশ্ব শিল্পের ইতিহাসের মধ্যে আছে না। কিছু ক্ষেত্রে অনেক সময় উল্টাপাল্টা করে প্রশ্ন দেয়, তো তাই স্যাররাও হয়তো একবারই সব দিয়ে দিচ্ছে। আসলে ধরেন যে আমাদের হাতে অপশন আছে 30টা প্রশ্ন। হ্যাঁ, আমরা 15টা এবার দিলাম আর 15টা সামনে বার দিব, কিন্তু পরের বারে এটা হলো ওটাও হলো, তাহলে কোথা থেকে দিব? এই দুইটা মিলে কম্পেয়ার করে আবার হচ্ছে দেয়া হয়। থাক, ও নিজে নিজে ফেলতেছে তুলতেছে, ফেলো, ছেড়ে দেন। তো মনে করে এই 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 ধাঁচের প্রশ্নগুলো থেকে আবার হচ্ছে হবে আর কি। আচ্ছা, এদিকে গেল শিল্প কাকে বলে, এগুলো পারবেন। আচ্ছা, আর জিনিসগুলো হচ্ছে এই যে ময়নামতি পাহাড়পুরে একই জিনিস বারবার আছে। নায়র চিত্রটি, গুহা চিত্র, সংগ্রাম। বাংলাদেশের উল্লেখযোগ্য ধর্মীয় অনুষ্ঠানগুলা, বাংলাদেশের উল্লেখযোগ্য ধর্মীয় অনুষ্ঠানগুলা কি কি এবং সেগুলোর মোটামুটি একটা ধারণা দাও। সেটা হচ্ছে জন্ম অনুষ্ঠান, বিবাহ, আকিকা, মহরম, ঈদে মিলাদুল নবী, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পূজা, বড়দিন, বেড়াদিন লিখছে। এটা একটা। তারপরে যাই। না, এখান থেকে শান্তি পাচ্ছি না আমি, সবই দেখতেছি এটা ওটার মধ্যে অ্যাডজাস্ট হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন লিখতে পারে, সেটা হচ্ছে শিল্পের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার মতামত দাও, বা তোমার মতামত লিখো। এই শিল্পের প্রয়োজনীয়তা সম্পর্কে এই ধরনের প্রশ্ন বা এই যে শিল্প আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে কি ধরনের প্রভাব ফেলে সেটা তুমি তোমার মতো করে আলোচনা করো, এই ধরনের একটা প্রশ্ন হতে পারে। শিল্প লিখলেন, শিল্পের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা লিখেন, একটা লিখেন। আচ্ছা, আরেকটা লিখেন, শিল্পের প্রয়োজনীয়তা। আর লিখেন হচ্ছে শিল্পের প্রভাব। প্রয়োজনীয়তার পাশে একটা অবলিক দিয়ে লিখেন প্রভাব। শিল্পের প্রভাব বা প্রয়োজনীয়তা বা এই যে শিক্ষা ক্ষেত্রে এটা কি ধরনের প্রভাব ফেলে। এখানে দেখবেন যে হচ্ছে মোটামুটি 8 থেকে 10টা পয়েন্ট পাবেন। এই শিল্পের প্রভাব বা প্রয়োজনীয়তা বা এগুলো কি ধরনের, এগুলো কিভাবে আমাদের জীবনের সাথে সম্পর্কিত, এগুলো একটু দেখবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখবেন হচ্ছে বিভিন্ন রকম উৎসব তো একটু বললাম, যে ধর্মীয় উৎসব তো একটু বললাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে পয়লা বৈশাখ, আলপনা, এটা আরেকটা পয়েন্ট করে লিখেন। পয়লা বৈশাখ, আলপনা, বসে থাকবো, দুর্গা পূজা, নবান্ন,
নকশি কাঁথা লিখছেন? নকশি কাঁথা আচ্ছা, এইবারে তো তোমার ইয়ে নাই, বিভিন্ন শিল্পী সম্পর্কে এটা নাই, এটা হচ্ছে পরের সেমিস্টারে পাবো আমরা। ভুয়া চিত্রের গুরুত্ব, জি হতে পারে, কারণ এটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের, তো এটা হচ্ছে আপনার এখান থেকেও আসতে পারে, বিশ্ব সভ্যতা থেকে আসতে পারে, আবার বাংলাদেশ থেকেও আসতে পারে। এই প্রশ্নের হচ্ছে কোনো মা বাবা আপাতত নাই। হ্যাঁ, এখানে সবকিছু অ্যাডজাস্ট করে ফেলছে। ঠিক আছে, লোকশিল্প কারুশিল্প তো এর আগে পড়াইছি তাই না আপনাদেরকে? পটচিত্র, ম্যাম এগুলো লিখে রাখেন, এগুলো পরে দেখা যাচ্ছে যে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি, নকশি, কি বললাম, নকশি কাঁথা, নকশি পিঠা, নকশি পাখা, নকশি পাটি, এগুলো একটু একবার করে একটু দেখে রাখবেন। হ্যাঁ, অনেক সময় এই জিনিসগুলো আর বলা যায় না এগুলো সম্পর্কে আর কি, কখন কোনটা হয়। হুম, হ্যাঁ অবশ্যই সবাই ভালো করেই পড়বে। ও, স্যার যদি বাইরে বাই না আসতে পারে তখন তো হিতে বিপরীত হয়ে যাবে। আচ্ছা, আমি একটু পার্সোনালি আপনাদেরকে দু একটা কথা বলি, যে দেখেন পাস কিন্তু আমরা সবাই কম বেশি করবো, এটা নির্দ্বিধায় করব, কিন্তু হচ্ছে কি যে পাশের তো একটা কোয়ালিটি থাকবে, ভালো এবং মন্দ। তো সেইখানে হচ্ছে যে দেখা যাচ্ছে আমরা খুব একটা ভালো না করতে পারলে আমাদের পয়েন্টের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। তারপরে আমাদের স্যার খুবই যেহেতু অসুস্থ, যদি পরীক্ষার হলে না আসে সেক্ষেত্রে আমরা একটু বিপদে পড়ে যেতে পারি। বিপদটা কেমন হতে পারে, যে ধরেন স্যারের সাথে বোর্ডের একটা সম্পর্ক আছে, স্যার দেখা যাচ্ছে আপনাদের জন্য বোর্ডের ক্ষেত্রে অনেক কিছুই সে করতে পারে, সে তার এই প্রভাবটা আছে, কিন্তু যেহেতু স্যারের পায়ে বা শারীরিকভাবে স্যার এখন একটু অসুস্থ, দেখা যাচ্ছে আসলো না, তখন কি হবে জানেন, আমরা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা তো পাবো না, আর কিছু কিছু হেল্প যেটা একদমই নাই হয়ে যেতে পারে, তখন কি হবে আমাদের, তখন আমাদের ভয়ঙ্কর কিছু আমাদের জন্য অপেক্ষা করবে। এটা হচ্ছে স্বাভাবিক। এই জন্য আমাদের উচিত হবে, এই জন্য আমাদের উচিত হবে যে এই পড়াগুলো যাতে আমরা একটু ভালো করে পড়ি এবং সেই অনুযায়ী যে পরীক্ষার হলে লিখতে পারি, বুঝছেন? যদিও আমাদের হাতে সময় নাই, কিন্তু যে পড়াগুলো আমরা এখন আলোচনা করছি এগুলো পড়তে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগবে না, বুঝতে পারলাম? তো যাই হোক, আরেকটা লিখতে পারেন প্রশ্ন, সেটা হচ্ছে সংস্কৃতি কি, বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। স্যার ফোন দিচ্ছে, আছে সেগুলো একটু কাইন্ডলি একটু দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে নকশি, কি বলতেছি, লোকশিল্প এবং কারুশিল্প সম্পর্কে কি বড় দরকার আছে? যারা অনলাইনে আছেন তাদেরকে আবার প্রশ্ন, এটি সম্পর্কে আপনাদের কি আর জানার কিছু আছে? মানে আমি কি বলবো এটা নিয়ে, না অন্যর দিকে যাব? হ্যাঁ, কারণ জি, এটা সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, আমরা অন্যটা দিয়ে আসি। আচ্ছা দেখেন, এখানে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, নকশি কাঁথা কাকে বলে, নকশি কাঁথার বৈশিষ্ট্যগুলো লিখো। দেখেন এখন তো নতুন যুগ, নতুন সরকার যারা আছে, নতুন একটা প্রেক্ষাপট,
এবং প্রেক্ষাপটে নতুন নতুন কিছু প্রশ্ন আমাদের সামনে আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু ওই একগুলার মধ্যে থেকেই আসবে, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসবে। এই জন্য অনেক জিনিসই আছে, জাস্ট অনেক সময় চোখ বুলিয়ে রাখলেও হচ্ছে। তারপরে হচ্ছে আমি এই যে আপনাদের বই দেখতেছি, বই দেখতে দেখতে যাচ্ছি যে আসলে কি কি আছে। এই যে বাংলাদেশে একটু আগে একটা বললাম যে বিভিন্ন ধর্মীয় যে অনুষ্ঠানগুলা, বিশেষ করে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, বড়দিন, হ্যাঁ এগুলো আছে না, এগুলো তো লিখলেন একটু আগে। এখান থেকে কিন্তু এক একটা প্রশ্ন হয়, মানে সব মিলিয়ে একটা প্রশ্ন হয়। আর সংক্ষিপ্ত যদি আসে সেক্ষেত্রে নিজের মতো করে লিখবেন, এটা বলার কিছু নাই। তারপরে যাই, আমি শীট উল্টাচ্ছি এবং দেখতেছি যে আসলে কোনটা কোনটা আপনাদের পড়াটা একটু জরুরি। এই যে এইখানে এইখানে আরেকটা প্রশ্ন লেখা আছে দেখলাম, বাংলাদেশের শিল্পকলার চর্চা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এইটা কিন্তু একটু আগে আমরা লিখলাম না, শিল্পকলার প্রয়োজনীয়তা, দক্ষতা, চর্চা, টোটালটা কিন্তু একটার মধ্যেই। এই চর্চাটা জাস্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে, কেমন? এটা তো বোঝেনি আপনারা। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আপনাদের শীট 12,112-তে 26 নম্বর পেজে একদম শেষের দিকে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, মানব সম্পদ উন্নয়নে শিল্পকলা চর্চার জ্ঞানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। মানব সম্পদ উন্নয়নে মানে আমরা যে, মানুষ তো একটা সম্পদ, তাই না? কর্ম সম্পদ বলেন, মনুষ্যত্ব সম্পদ বলেন, বা যে সম্পদই বলেন, অ্যাড করে দাও। তো আমরা একটা সম্পদ। এখন এই সম্পদটার ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নে মানে আমাদের মানুষগুলো যে সবাই বেড়ে উঠছে, সেই বেড়ে ওঠার ক্ষেত্রে শিল্প কি ধরনের প্রভাব বিস্তার করে সেটার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা গতবারের আগের বার মেবি আসছে, বুঝছেন? একটু দেখবেন। মানব সম্পদ উন্নয়নে শিল্প চর্চার জ্ঞানের প্রয়োজনীয়তা উল্লেখ করো। তারপরে আমরা যাই, শিল্পীদের নিয়ে এখন আমাদের পড়ার সময় নাই। আচ্ছা, প্রদর্শনী কি বলেন তো? প্রদর্শনী কি ম্যাম? প্রদর্শনী কি? আমরা যারা অনলাইনে আছি আমরা কি এটা সম্পর্কে একটু বলতে পারি প্রদর্শনীটা কি? তাহলে হবে কি এখনই এটা হয়ে যাবে, অন্য সময় আর না পড়লেও চলবে আমাদের। দেখা বা শোনা, শিল্প কি শোনা যায়? হ্যাঁ, কিছু কিছু বর্তমানে কিছু থ্রিডি শিল্প আসছে, যেগুলো হচ্ছে যে লাইভ দেখা যায় এবং শোনা যায় এবং অনেক কিছুই করা যায়। এটাও এটাও মোটামুটি হয়েছে। আর কেউ? প্রচার, ওকে। আচ্ছা, জিনিসগুলো এইভাবে বলতে হয় না যে প্রতিটা মানুষের মধ্যে কিন্তু শিল্প মনস্তত্ত্ব আছে, তাই না? এই শিল্পটা আমরা যখন শিল্পের মাধ্যমে কোনো কিছু বলতে চাই বা বোঝাতে চাই, এবং এই যে এইখানে এখানে দেখি লিখছে, শিল্প বলতে বোঝায় যে যেসব শিল্প মানুষ দেখে বা শুনে বা বলে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে পারে, তাকেই প্রদর্শনী বলে। এটাই আমার স্টাইলে যদি আমি বলতে চাই যে আমি যা বলতে চাই, আমি যা শোনাতে চাই বা আমি যা প্রকাশ করতে চাই, তখন সেটা ছবি আঁকার মাধ্যমে যখন মানুষের সামনে এটা আমি তুলে ধরি বা শিল্পের মাধ্যমে যখন আমি এটা সকলের সামনে উন্মুক্ত করি, তখনই সেটা প্রদর্শনী হিসাবে গণ্য হয়, বুঝছেন?
আপনারা কি বোরিং হচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, সৃষ্টিশীল মানুষের বৈশিষ্ট্য কি? এই প্রশ্নটা পড়া সেভাবে দরকার নাই, এমনি জাস্ট দেখে রাখবেন সৃষ্টিশীল মানুষের প্রয়োজনীয়তা কি বা বৈশিষ্ট্যগুলো কি থাকে। তারপর আরেকটা হচ্ছে শিশু স্বর্গ কি? কোন শিল্পী শিশু স্বর্গ তৈরি করেছেন? শিশু স্বর্গ কি জানেন? আপনারা কেউ জানেন শিশু স্বর্গ কি? হ্যাঁ, আর কিছু? কোথায় কে তৈরি করছেন? মার দেবো কিন্তু, মোবাইলের মধ্যে ঢুকে গিয়ে আপনাদেরকে মার দেবো। রাইট। হ্যাঁ, আর কোথায় সেটা? নড়াইল, তাই তো? নড়াইল। দেখেন যে এই যে 3 থেকে 4টা তথ্য আপনাদের উত্তরের মাধ্যমে সবাই জানতে পারছে, তাই না? তার মানে আর বুঝার সম্ভাবনা নাই। যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 5 মার্কের আসছে 2 মার্কের অন্ততপক্ষে লিখে আসতে পারবেন, কেমন? আচ্ছা, তারপরে দেখেন আমরা এটা আবার পার হয়ে আর দেখি ইম্পর্টেন্ট কিছু আছে কিনা। কোনটা ম্যাম? প্রদর্শনী? ও, এটা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিত্ব বা কোনো আর্টিস্ট কোনো কিছু বলার জন্য বা কোনো কিছু শোনানোর জন্য বা কোনো মেসেজ দেওয়ার জন্য শিল্পের মাধ্যমে যখন কোনো একটা স্থানে জনসমক্ষে নিয়ে আসে, সেটাই হচ্ছে শিল্পের প্রদর্শনী। ওটা বললাম আর কি। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে আপনাদের 12,112 হচ্ছে। আপনি খাতাটা দেন, যা যা লিখছেন আমি একটু সবাইকে একটু রিভিশন একটু বলে দেবো। এখন দেখেন মোটামুটি 12,112 সম্পর্কে মোটামুটি আপনাদেরকে একটা 90% এর একটা সাজেশন আমি দিলাম, ঠিক আছে? এর মধ্যে হয়তো আশা রাখছি যে সবই কমন পাবেন, অনেক সময় ভুল হলেও এর মধ্যে থেকে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদেরকে দিবে। তো যা যা আমি এতক্ষণে বললাম সবগুলোকে আমি একবার রিভিশন দিব, একটু শোনেন আপনারা সবাই। জি জি জি, দেখেন আমি লিখছি হচ্ছে পাহাড়পুর, সোমপুর, ময়নামতি, মহেস্থানগড়, ষাট গম্বুজ, আহসান মঞ্জিল, বাঘা মসজিদ, বরদ্র জাদুঘর, ওয়ারি বটেশ্বর। এই কটা মোটামুটি এই যে বিভিন্ন রকম আমাদের যে স্থাপত্য আছে বা সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে তার একটা নাম, এবং তাদের একটু বিস্তারিত ছোটখাটো একটি আলোচনা করতে হবে। দেখেন তারপরে দিলাম হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন নাম, যেমন হচ্ছে বরেন্দ্র অঞ্চলের নাম হচ্ছে রাজশাহী, না? রাজশাহী ধরে, দিনাজপুর ধরে, আরো কয়েকটা অঞ্চল, নওগাঁ ধরে, আর পাবনার কিছু, ঈশ্বরদীর কিছু অঞ্চল ধরে, নাটোরের কিছু অঞ্চল ধরে ধরে এটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল হয়। তারপরে আপনার হচ্ছে আরো তো নারিকেল, নারিকেল তট, না? সেটাকে ধরে মনে হয় বরিশাল। তারপরে হচ্ছে যে আরো সুন্দর সুন্দর নাম আছে, আমি না এই নামগুলো খালি ভুলে যাই, বুঝছেন? এই যে স্যার আপনার জানা আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। সমতল, হরিকেল, এই ধরনের দেখবেন যে আরো বেশ কিছু নাম আছে, এই নামগুলো আমরা একটু জেনে রাখবো, কেমন? আচ্ছা দেখেন, তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন নাম, এটাই তো বললাম। তারপরে হচ্ছে লোকশিল্প, কারুশিল্প কি বিস্তারিত আলোচনা করে, এটা আশা রাখি পারবেন। লোকশিল্প হচ্ছে, কারুশিল্প হচ্ছে, আর লোকশিল্প হচ্ছে আপনার আহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর অঞ্চলের বিভিন্ন মানুষ জন তাদের প্রয়োজনের জন্য যেসব হস্তশিল্প অ্যাড করতে হবে, যেসব হস্তশিল্প তৈরি করে সেটাকে কি বলে? সেটাকে লোকশিল্প বলে।
এবং এই লোকশিল্পের উপরে যে কারুকাজগুলো করা হয় সেটা হচ্ছে তখন কারুশিল্প হয়ে যায়, তাই না? এখানে একটা প্রশ্ন আমি বলতে ভুলে গেছি, একটা একটু লিখবেন, সেটা হচ্ছে লোকশিল্প এবং কারুশিল্পের মধ্যে পার্থক্য কি? লোকশিল্প এবং কারুশিল্পের মধ্যে পার্থক্য। আচ্ছা, তারপরে এদিকে যাই। তারপরে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উৎসব, যেমন ধর্মীয় অনুষ্ঠান উৎসব তো সবই জানেন, বড়দিন থেকে শুরু করে দুর্গাপূজা থেকে শুরু করে যা যা আছে সবই বলবেন। তারপর হচ্ছে শিল্পের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। বিস্তারিত আলোচনা। শিল্পের প্রভাবটা কি? শিল্পের প্রভাব শুধু হচ্ছে সমাজে যে আছে তা না, মানব সম্পদ যে উন্নয়নে, মানে আমরা যে মানুষগুলো বেড়ে উঠি সেক্ষেত্রেও শিল্পের প্রয়োজনীয়তা কতটুকু বা প্রভাবটা কেমন সেটা আলোচনা করার একটা বিষয় আছে। তারপরে হচ্ছে পয়লা বৈশাখ, আলপনা, দুর্গাপূজা, নবান্ন, নকশিকাঁথা, নকশি পিঠা, তারপরে হচ্ছে আরো যে সকল বিষয়গুলো আছে না বাংলাদেশের ঐতিহ্যের সাথে সম্পর্কিত, সেটা সম্পর্কে মোটামুটি একটু জানবেন। আচ্ছা, তারপরে এদিকে চলে যায় গুহচিত্রের গুরুত্ব বা বৈশিষ্ট্য, পটচিত্র কি, তারপরে আপনার আরেকটা হচ্ছে সংস্কৃতি কি, বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। মানব সম্পদ উন্নয়নে শিল্পের কি ধরনের প্রভাব বিস্তার করে তা আলোচনা করো। তারপরে আপনার হচ্ছে সৃষ্টিশীল মানুষের মধ্যে শিল্পের প্রভাব। আচ্ছা, ওটা দরকার নাই। আচ্ছা, যেগুলো মোটামুটি বললাম না, এগুলো সম্পর্কে যদি মোটামুটি আমরা একটা আলোচনা করতে পারি নিজেরা মিলে, ওটা একটা ছবি তুলে নেন, নিয়ে পরে লিখে নেন, তাহলে দেখবেন যে আমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকতেছে না। আচ্ছা, এছাড়া এছাড়া আমাদের যেহেতু আজকে আমরা থিওরিক্যালটাই পড়বো, প্র্যাকটিক্যাল সম্পর্কে হালকা আলোচনা করব, এবং সামনে যে সময়গুলো আসবে সামনে প্রতিদিনই আমরা প্র্যাকটিক্যাল করবো একটু সিস্টেমেটিক ওয়েতে। হ্যাঁ, একটু সিস্টেমেটিক ওয়েতে। আচ্ছা, এছাড়া এই 12,112 প্রশ্ন এবং সাজেশন নিয়ে কারো কোনো মতামত বা কোনো প্রশ্ন বা কোনো সাজেশন যদি থাকে আমাকে একটু বলেন, আমরা সবাই মিলেমিশে আলোচনা করি, তাহলে দেখবেন অনেক কিছু সমাধান হয়ে যাবে। যারা অনলাইনে আছেন তাদেরকেও বলছি, যারা অফলাইনে আছেন তাদেরকেও বলছি, একটু প্লিজ আসেন আমরা একটু আলোচনা করি যে আমাদের কোনো কিছু ছাড়া পড়লো কিনা, বা এক্সট্রা কোনো কিছু অ্যাড করা যায় কিনা, বা আরেকটু কোনো ধরনের আলোচনা হয় কিনা। জি। আচ্ছা, এই গুহা চিত্র, জি 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 ঠিক আছে। গুহা চিত্রটার ঘটনাটা কি, এটা যে শুধু আমাদের উপমহাদেশের তা শুধু না, এটা গোটা বিশ্বেরই, কিন্তু অনেক সময় ভুল করে গুহা চিত্রের প্রশ্ন চলে আসতে পারে। সেক্ষেত্রে আমরা তো পড়তেছি এটা হচ্ছে বাংলাদেশ এবং তার শিল্প সংস্কৃতি কালচার এগুলো নিয়ে পড়তেছি, তাই না? সেক্ষেত্রে বাংলাদেশে তো কোনো গুহা চিত্র নাই, আছে? গুহা চিত্র নাই। তাহলে আমরা বলতে পারি যে গুহা চিত্র যদি না থাকে তাহলে আমরা প্রশ্ন আসবে কেন? আসতে পারে, কারণ গুহা চিত্র বাংলাদেশ তো আগে বাংলাদেশ ছিল না, আগে হচ্ছে বাংলা বঙ্গ, তাই না? পশ্চিম পূর্ব বঙ্গ ছিল, মানে কলকাতা বাংলাদেশ সব মিলেমিশে একাকার হয়ে থাকতো। তো সেইখানে সেই হিসাবে যদি কাউন্ট করেন কালচার এবং সংস্কৃতির ক্ষেত্রে, তো এই পশ্চিমবঙ্গ এবং আমরা দুজনে হচ্ছে পাশাপাশি। তাদের খাবার আহার নিদ্রা, আমাদের খাবার আহার নিদ্রা, পোশাক আশাক অনেক কিছু সেম সেম, তাই না ওদের সাথে? তারপরে আপনার ঋতু, কালচার, এভরিথিং অনেকটাই, মানে 90% এর ক্ষেত্রে মিল। কিন্তু সেক্ষেত্রে যদি চিন্তা করেন তাহলে একটু সরি, জাস্ট মিনিট। রিপন ভাই, আমি তো একটু অফিসে আসছি, হ্যাঁ লাগবে, সেটা দুপুরের পরের দিকে। আপনি কি ওই সময় সময় দিতে পারবেন একটু?
আপনি বিকালের দিকে যদি একটু কষ্ট দিতাম আপনাকে। জি 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 বলেন। হুম। আচ্ছা ঠিক আছে, ওয়েল প্রশ্ন। আচ্ছা তার আগে আমি যে প্রশ্ন একটু আগে আলোচনা করতেছিলাম সেটা সম্পর্কে একটু বলি। আমাদের এই উপমহাদেশের গুহা চিত্রের নাম কি বলতে পারবেন? আমার ধারণা একজন বা দুজন তো পারার কথা। আমাদের উপমহাদেশের গুহা চিত্রের নাম কি বলতে পারবেন না? আমাদের উপমহাদেশের অঞ্চলে কিন্তু গুহা চিত্র ছিল। কেউ জানেন না? একটা লিখেন, এক হচ্ছে অজন্তা, দুই হচ্ছে ইলোরা। দুটোই ভারতে অবস্থিত। অজন্তা এবং ইলোরা, এটা আমাদের উপমহাদেশের গুহা চিত্র। অজন্তা, ইলোরা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বিরাজ সাহেব, আহ এই যে আমাদের যে শিল্পীগুলো আছে, তাদের শিল্পকর্ম আছে, এবার টোটালি কি এই সিলেবাসের বাইরে? আচ্ছা, আমাদের এটা এবার নামটা কি? বাংলাদেশের শিল্পকলা? না, বাংলাদেশের শিল্পকলা আছে শুধু। বাংলাদেশের শিল্পকলার মধ্যে তো এটাই। দেখেন, এই যে ম্যাডাম যে প্রশ্নটা করলেন আমাকে, যে বাংলাদেশে তো অনেকগুলা শিল্পী আছে, আর্টিস্ট আছে, তাদের শিল্পকর্ম আছে, তারা তো বাংলাদেশেরই। এখন সেই শিল্পকর্ম থেকে অনেক সময় প্রশ্ন আসলেও আসতে পারে। কিন্তু আপনাদের এই যে সিলেবাসটা আমি দেখতেছি, সিলেবাসে লেখা আছে হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি এবং সভ্যতা, বাংলাদেশের মহাস্থান, ময়নামতি, পাহাড়পুর, ওয়ারী, বটেশ্বর, বাংলাদেশের শিল্প, কলা, নৃত্যকলা, সঙ্গীত, সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, শিল্পকলার নিদর্শন, মসজিদ, মন্দির, চৈতি, আধুনিক যুগে বাংলাদেশের শিল্পকলা, ভাস্কর্য, স্থাপত্য, প্রাতিষ্ঠানিক চর্চা ও শিক্ষা, আধুনিক যুগে বাংলাদেশের শিল্পকলা, বাংলাদেশের লোকশিল্প, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ ভিত্তিক শিল্পকলা। আচ্ছা, এইখানে একটু বিষয় আমি একটু অ্যাড করে দেই। আমি যেগুলো যেগুলো বললাম তার সাথে এটা একটু অ্যাড করি, যেহেতু আপনাদের সিলেবাসে আছে। যেমন বাংলাদেশের যদি বলা হয় শিল্পকলা বলতে কি বোঝো, শিল্পকলার প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, সেক্ষেত্রে আমরা যেতে পারবো হচ্ছে সঙ্গীত কলা, সাহিত্য কলা, চিত্রকলা, নৃত্যকলা, এগুলো সবই তো শিল্পের একটা অংশ, তাই না? এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। সবার সবার ক্ষেত্রে দুই চার লাইন করে লিখতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে বাংলাদেশের শিল্পকলা, চিত্রকলা ও ভাস্কর্য এবং স্থাপত্য। আমাদের স্থাপত্য সম্পর্কে তো আপনাকে বললাম যে যে, বরেন্দ্র জাদুঘর, আহসান মঞ্জিল, জাতীয় স্মৃতিসৌধ, তাই না? জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্য, সাবেক বাংলাদেশ ভাস্কর্য, এই যে এগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই যে যেগুলো আমি বললাম যে বাংলাদেশের দেখবেন যে স্মৃতিসৌধ এবং যে ঢাকাতে 2 থেকে 3টা ভাস্কর্যের নাম মনে রাখবেন, এবং রাজশাহীতে সাবেক বাংলাদেশ যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। গোল্ডেন জুবলি টাওয়ার, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা স্থাপত্যের মধ্যে পড়ে। আর ভাস্কর্য, স্থাপত্য এগুলো আলাদা আলাদা করে একটু পড়বেন, সবাই একটু লিখে নিয়ে না। আর হচ্ছে
সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের কয়েকজন উল্লেখযোগ্য শিল্পী যদি বলা হয় এবং তাদের শিল্পকলা সম্পর্কে যদি আলোচনা করতে হয়, এস এম সুলতান সম্পর্কে আমরা সবাই জানি, জয়নুল আবেদিনকে সম্পর্কে সবাই জানি, আর কামরুল হাসান সম্পর্কে সবাই জানে। এখন কি করবে জানেন, শর্টকাট একটা পদ্ধতি বলে দেয়। শর্টকাট সিস্টেমটা হচ্ছে এদের জন্ম মৃত্যু সালগুলো মনে রাখবেন, এদের 4 থেকে 5টা শিল্পকর্মের নাম, এই 3টে শিল্পীর 4 থেকে 5টা করে শিল্পকর্মের নাম এবং তাদের শর্টকাট কিছু ব্যাখ্যা আমরা করে রাখবো, তাহলে আর ভুল হবে না। ওকে, আচ্ছা, আর কোন প্রশ্ন ম্যাম? জি, আচ্ছা, এখানে একটা জিনিস আছে। জি ম্যাম, বলেন বলেন, শুনতে পাইনি আপনার কথা। এখানে একটা প্রশ্ন হচ্ছে, আধুনিক যুগে বাংলাদেশের শিল্পকলা তথা চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্যের প্রাতিষ্ঠানিক চর্চা ও শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আধুনিক যুগে মানে বর্তমান যুগে বাংলাদেশের শিল্পকলার মধ্যে তো অনেকগুলো পার্ট আছে। তার মধ্যে একটি হচ্ছে চিত্রকলা, একটি হচ্ছে ভাস্কর্য, আর একটি হচ্ছে স্থাপত্য। এখন এই আধুনিক যুগে হচ্ছে আমাদের দেশের চারুকলার একটা ব্যাপক তো বিস্তার লাভ করে আসছে আমাদের সমাজে। যেমন চারুকলা বা শিল্পকলা ছাড়া আমাদের সমাজকে কল্পনা করা যায়? চারুকলা বা শিল্পকলা ছাড়া আপনার জামার ডিজাইন হ্যান ত্যান এগুলো কি বাদ দিয়ে থাকতে পারবেন? বা ধরেন বিভিন্ন মোড়ক টোড়ক আছে, খাবার পণ্য থেকে শুরু করে বিভিন্ন অ্যাড আমরা যেগুলো দেখি, এগুলো বাদ দিয়ে সম্ভব? তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন যে এই যে জাতীয় স্মৃতিসৌধ থেকে শুরু করে বিভিন্ন ভাস্কর্য, স্থাপত্য যেগুলো আছে, এগুলো বাদ দিয়ে বর্তমান বাংলাদেশে ভাবা সম্ভব? সম্ভব না। তার মানে এগুলোর গুরুত্ব প্রয়োজনীয়তা অনেক বেশি এবং এটা এতটাই দরকারি যে এগুলো ছাড়া আমরা স্বাভাবিক জীবনে কিন্তু থাকতে পারবো না। তখন আমাদের বাইরের কালচার, বাইরের কৃষ্টি কালচার বা বাইরের শাসন বা বাইরের মানে সংস্কৃতি কালচার টোটালটাকে আমাদেরকে ধারণ করতে হবে, তখন আমাদের নিজস্বতা বলতে আর কিছু থাকবে না। এই জন্য এটাও খুব ইম্পর্টেন্ট। কেমন? আসলে এই কটা পড়লেই মোটামুটি ভাবে হয়ে যাবে, আর বেশি কিছু দরকার নাই। বাংলাদেশ এবং তার শিল্পকলা সম্পর্কে এতটুকু পড়লেই হয়ে যাবে, আর বেশি কিছু দরকার নাই। বুঝতে পারলাম? আর এক্সট্রা করে কোনো কিছু প্রয়োজন হবে না। জি, দেখেন, এই যে ময়নামতি বা শালবন বিহার যেটাই বলেন, বা সম্পদ বিহার বা পাহাড়পুর যেটাই বলেন, এগুলো আসলে প্রাচীনকালে এগুলো এক একটা প্রতিষ্ঠান ছিল, একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তাই তো? শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এটা আপনাকে বলতেছি এই দুইটা সম্পর্কে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৌদ্ধ ভিক্ষুর যারা থাকতো, বৌদ্ধ ভিক্ষা করে আবার তারা না, বৌদ্ধ ভিক্ষুকরা যারা হচ্ছে ধ্যান করত এবং শিক্ষা প্রদান করত। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা কথা আমরা সবাই হয়তো জানি, শিক্ষার জন্য সুদূর চীনে যদি যেতে হয় তাও চীনে যাও, কারণ চীন ছিল তখন অনেক দূরে এবং শিক্ষার একটা অন্যতম প্রধান জায়গা ছিল। এই জন্য রূপক অর্থে ব্যবহার হয়েছে। তো এই যে ময়নামতি বা শালবন বিহার বা পাহাড়পুর, এটা ছিল হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান। 1 থেকে 3 এর মধ্যে যদি কাউন্ট করতে চান, তাহলে এটা প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান ছিল এই 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 কয়েকটা জায়গা। এখানে যে শিক্ষাটা দেওয়া হতো সেটা বিশ্বমানের। আর এখন দেখেন, আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ধরেন 1000টার বিশ্ববিদ্যালয়ের সিরিয়ালের মধ্যে পড়ে না, পড়ে পার হয়ে যায়, তাই না? কিন্তু এই সম্পদ বিহার পাহাড়পুর ছিল এক সময় গোটা বিশ্বের কেন্দ্র, যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা ধ্যান জ্ঞান আলোচনা করত এবং শিক্ষা শিক্ষাকে তারা শিক্ষা ছড়িয়ে দিয়ে প্রচার করত। এটা হচ্ছে তার মূল প্রেক্ষাপট। আচ্ছা, ওয়ারী বটেশ্বর একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে কিছুদিন আগে এটা খনন কার্য শুরু হয়েছে, এখনো এখানে খনন কার্য চলছে। এটা মেবি হচ্ছে নরসিংদীতে অবস্থিত এবং এইখানে আপনার প্রত্নতাত্ত্বিক নিদর্শন খোঁড়াখুড়ি শুরু হয়েছে, চলছে এবং এটা এখনো চলমান, চলতেই থাকবে। এটা আমাদের একটা ঐতিহ্যের একটা অংশ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পরিপূর্ণতা এটা পায়নি। বুঝছেন? এটা সম্পর্কে আপনারা বইয়ে বা যতটুকু পান বা যদি বইয়ে নাও পান,
ওয়ারি বডি স্টকটা, তাহলে একটু নেটে সার্চ দিবেন, যে 1 থেকে 2 মিনিট একটু দেখে নেবেন, দেখবেন অটোমেটিক হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে এতক্ষণ ধরে যতগুলো প্রশ্ন বা ইয়েটি এগুলো বললাম, এগুলো বলতে বা এগুলো পড়তে আপনাদের ওই একইভাবে আধা ঘন্টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার বেশি লাগবে না, কারণ এই প্রশ্নগুলো আপনার মুখস্থ করতে ইচ্ছা করবে না। এই প্রশ্নগুলো মুখস্থ করার জিনিস না। আপনি চাইলেও কিন্তু এগুলো মুখস্থ করতে পারবেন না, আপনি কি জানেন সেটা? থাকে না, এগুলো মুখস্থ হয়ও না, এগুলো মুখস্থ থাকেও না। তাহলে এই পড়াগুলো কিভাবে পড়তে হবে? মন থেকে, একদম মন থেকে পড়তে হবে। 2 থেকে 3 বার করে রিডিং দিবেন, দেখবেন যে ছোটস্থ হয়ে গেছে। দিয়ে পরীক্ষার আগে একবার রিভিশন দিয়ে পরীক্ষার খাতায় বাচ্চাকে সাথে করে নিয়ে গিয়ে বসিয়ে আড্ডা দিবেন আর লিখবেন, দেখবেন হয়ে যাবে। বাচ্চার বাবা যদি না আসে, তুমি ছবি আঁকাও বাবা, হ্যাঁ ছবি আঁকাও, হ্যাঁ ছবি আঁকাও, ভয় নাই। তো এই হচ্ছে মূলত ব্যাপার। আর ওই যে একটা জিনিস আমি আপনাদেরকে বলে যাই, যে স্যার থাকলে অনেক কিছু হেল্প হয়, বোর্ডের হেল্প হয়, তারপরে ওখানে হচ্ছে যে টিচারদের যে একটা ব্যাপার থাকে, গার্ড দেয়, যারা গার্ড দেয় তাদের ক্ষেত্রে একটা হেল্প হয়। তারপরে আপনার অনেক কিছু স্যার থাকলে হিতে বিপরীত হয়। কিন্তু এবার মূল যে সমস্যাটা, গত 4-5 বছর স্যারই একাই কন্ট্রোল করছে, কারণ স্যারের যে পরিচিতি বা কালচার এখানে আছে, সেটা আমরা কিছুই না, কারণ আমরা তো এখানকার শিক্ষাদান দিতে আসছি। জি, আমি থাকতে পারি, আমার থাকার সম্ভাবনা কম। তো এই কারণে বারবার যেটা আমাকে বলে দেওয়া হয়েছে, স্যারের পায়ে কিন্তু একটু ফ্র্যাকচার হয়েছে, স্যার যদি পায়দা পায় না আসে, আপনারা তাহলে তো বিপদে পড়ে যেতে পারেন। এই কারণে একটু সেন্সিবিলিটি এবং খুব খুব মানে কি বলবো আর কি, একটু সিরিয়াসলি ভাবেই একটু পড়াশোনাগুলো একটু কইরেন, যাতে স্যার আসলে কি না আসলে কি আমরা টোটালটা লিখতে পারি, এবং ছবি আঁকার বিষয়বস্তুগুলো আমরা আগামী যতদিন থাকবে, এই যে পরীক্ষার আগ পর্যন্ত সব হচ্ছে প্র্যাকটিক্যাল করব এবং ডিটেইল ভাবে। ওকে, তো মাঝে মাঝে আমরা এই পড়াগুলো নিয়ে একটু একটু করে আলোচনা করব প্র্যাকটিক্যালের পাশাপাশি। কিন্তু ভুলেও এগুলো নিয়ে কিন্তু ছেলে খেলা করেন না, কারণ এটা হচ্ছে বোর্ড পরীক্ষা। আর বোর্ড পরীক্ষা আপনারা তো বোঝেনি, যে আমাদের হাতে যেগুলো থাকবে, ওই যে বললাম যে পরীক্ষা দিতে হবে 60 মার্কস, আমাদের হাতে থাকবে 40 মার্কস। আমরা হয়তো আমাদের মার্কস গুলো হয়তো আপনাদের এই যে উপস্থিতি, আপনাদের পড়াশোনার স্টাইল বা আগ্রহের জন্য হয়তো 35, 36, 37, 38 পর্যন্ত আমরা হয়তো দিব। কেউ যদি এখন আমাকে হালিম খাওয়ান থাকে, হয়তো 40ও দিয়ে দিতে পারি, বলা যায় না। কিন্তু বোর্ড পরীক্ষায় তো আপনার 60 মার্কস থাকবে, সেখানে তো আর হালিম খাইয়ে ধরেন দিবে না, দিবে? উপায় থাকে না। সেই জায়গাটা মেকআপ করতো স্যার। এখন সে স্যার ধরেন অসুস্থ, এই জন্য বলতেছি খুবই সিরিয়াসলি ভাবে এবং সচেতন ভাবে এবং বুঝে শুনে দেখে আপনারা একটু এগুলো একটু চর্চা করবেন। আশা করছি মোটামুটি হয়ে যাবে। তো আমাদের 3টা থিওরিক্যালি মোটামুটি আমরা পড়ে ফেললাম এবং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাদ বাকি হচ্ছে আমরা প্র্যাকটিক্যালের দিকে যাব। তো আমরা ছোট্ট একটা বিরতি নিব, যেহেতু থিওরিক্যালটা শেষ করলাম, ছোট্ট একটা বিরতি নিয়ে, চাপানের বিরতি নেওয়ার পরে এসে আমরা হচ্ছে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কেমন? তো ঠিক আছে, কেউ যাবেন না, গেলেও লাইন কাটবেন না, ওখানেই থাকবেন। এই যে আপনার নকশি পাক, আমার কথা শুনতে পাচ্ছেন? যারা অনলাইনে আছেন তারা সংস্কৃতি সম্পর্কে একটু বলতে পারবেন? আচ্ছা, যাই হোক, একটু সংস্কৃতি একটু দেখবেন। সংস্কৃতির প্রতি শব্দ কালচার, লোক সমাজে প্রচলিত রীতিনীতি যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে। এই প্রবাহমান জীবন আচরণকে সংস্কৃতি বলে। বাংলাদেশের সংস্কৃতি বলতে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের গণমানুষের সাহিত্য, সঙ্গীত, নৃত্য, ভোজন রীতি, পোশাক, উৎসব ইত্যাদির মিথ মিথস্ক্রিয়াকে বোঝানো হয়ে থাকে। এটা কি আসলে সঠিক? মিথস্ক্রিয়া না মিশ্রণ?
আচ্ছা, যাই হোক, বাংলাদেশের বাঙালিদের রয়েছে শত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য। বাংলাদেশের বাঙালি সংস্কৃতি সক্রিয় বৈশিষ্ট্যের কারণে সমময় উজ্জ্বল। বাংলাদেশের পৃথিবীর সমৃদ্ধ সংস্কৃতির ধারণকারী দেশগুলোর মধ্যে অন্যতম। দেখবেন যে আমাদের এই উপমহাদেশে আমরা যতটুকু কালচারকে প্রাধান্য দেই, বিশ্বের অন্যান্য জায়গায় এতটা কালচারকে প্রাধান্য দেয় না। যেমন ইউরোপ, দেখবেন টোটাল ইউরোপ যতগুলো দেশ আছে সব দেশগুলাই দেখবেন যে একই টাইপের সংস্কৃতি বা কালচারকে মেনটেন করে এবং ধারণ করে। কিন্তু আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা বলেন বা নেপাল টেপাল বলেন, আমাদের যে মোটামুটি কালচার, আমরা স্ব জাতি হিসাবে স্ব অঞ্চলে নির্দিষ্ট আমাদের যে কালচার সেগুলো আমরা পালন করি। যেমন বাঙালিয়ানা কালচার বলতে আমরা কি বুঝি? যেমন আমরা বৈশাখ উৎসব পালন করি, আমরা নবান্ন উৎসব পালন করি, আমরা দুর্গাপূজা পালন করি, আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতর উদযাপন করি, তাই না? তারপরে হচ্ছে আমরা আরো যেগুলো মানি, পালন করা তো এক বিষয়, আর একটা যেটা হচ্ছে সংস্কৃতির মধ্যেই সবসময় থাকি, সেটা হচ্ছে যেমন শাড়ি, লুঙ্গি। এটা আমাদের পার্সোনাল সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে কারোর সংস্কৃতি খুব কম মেলে। তারপরে আপনার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভোজন, মানে আহার। দেখবেন যে আমরা যে পান্তা ভাতটা খাই, সেই পান্তা ভাত ধরেন একটা সময় বিদেশিরা দেখে বলতো কি যে এই পান্তা ভাত এরা খাচ্ছে, এরা তো মারা যাবে, পান্তা ভাতে তো প্রচুর ব্যাকটেরিয়া হয়, এই ব্যাকটেরিয়া খাইলে এরা তো খুব দ্রুততার সঙ্গেই হচ্ছে এরা মারা যাবে। তো দেখে যে একজন কৃষক পান্তা ভাত খেয়ে যখন মাঠে যায়, মাঠে যাওয়ার পরে টানা রোদ্রে যখন কাজ করে, তখন কিসের ব্যাকটেরিয়া, কিসের কি, সেই পান্তা ভাত হিতে বিপরীত হয়। এত পরিমাণে শক্তি এবং পেটের ক্ষেত্রে এত উপকারী একটা জিনিস, যেটা মানে অনেক কিছু থেকে আমাদেরকে রক্ষা করে, জানেন তো মনে হয় না? অনেক কিছু থেকে রক্ষা করে। একটা বড় লোককে দেন কত পান্তা খায় কিনা, ওরা খাবে কি দিয়ে? ওই আপনার এক পিস ইলিশ মাছ 2 থেকে 3 গাল পয়লা বৈশাখের দিন 2 থেকে 3 পিস খাওয়ার পরে বলবে যে আমি পান্তা ভাত খেয়েছি, ইলিশ মাছ খেয়েছি, আমার দেশের সংস্কৃতি পালন করেছি। এটা আসলে সংস্কৃতি না, এটা হচ্ছে ভণ্ডামি। সংস্কৃতি তাকেই বলে যে লোক তার সকালে পান্তা ভাত ছাড়া খাওয়ার কোনো উপায় নাই। দেখা যাচ্ছে যে পান্তা ভাতের মধ্যে লবণ নাই, সে লবণ আনতে আনতে তার পান্তা ভাত খাওয়া হয়ে যায়, সে এতটাই ক্ষুধার্ত থাকে। সেটাই হচ্ছে মূলত পান্তার সংস্কৃতি। ঠিক আছে? তো এই সংস্কৃতি